রাসেল ভাইপার বাংলায় চন্দ্রবর্মা। মানুষের মুখে মুখে রাসেল ভাইপারের নাম পরিচিত। এই সাপ বাংলাদেশে এখন এক আতঙ্ক। সঙ্গে যোগ হয়েছে নানা গুজব। পৃথিবীতে রাসেল ভাইপার দুই প্রজাতির আছে। এক নম্বর হলো ডেবোয়া রুসেলি এবং আরেকটি প্রজাতি হলো ডেবোয়া সিসমেসিস। ডেবোয়া রুসেলি যে প্রজাতিটা রয়েছে সেই প্রজাতিটা সাধারণত ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। এবং দুই নম্বর যে প্রজাতিটা আছে এই প্রজাতিটা সাধারণত চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে রয়েছে। সাধারণত গরমকালে সন্ধ্যা ও রাতে বেশি এই সাপ সক্রিয় থাকে, তবে শীতকালে দিনের বেলায় এরা বেশি সক্রিয় থাকে। সাধারণত এরা ফসলি জমি, খোলা ঘাসযুক্ত এলাকা, ঝোপঝাড়, বনের প্রান্ত, পাথুরে ঢিলা, ঘন কাঁটাযুক্ত ঝোপঝাড় এবং ম্যানগ্রোভ বন ও আশেপাশের বাস। এরা মূলত ইঁদুর জাতীয় প্রাণী যেমন পাখি, গিরগিটি, টিকটিকি, ব্যাঙ ও পোকামাকড় ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। সাধারণত এরা 2 থেকে 3 বছরের প্রজননক্ষম এদের হয়ে থাকে মে থেকে নভেম্বর, তবে সবচেয়ে বেশি জুন জুলাইয়ে। যৌন মিলনের পর স্ত্রীরা পেটে নিষিক্ত ডিম ধারণ করে রাখে এবং তা থেকে 6 মাস পর কমপক্ষে 6 থেকে 63টি বাচ্চা প্রসব করে। বাংলাদেশে গত শতাব্দীতে রাসেল ভাইপার ছিল 1995 সালে এবং সাপের কামড়ে রাজশাহী জেলার তোনা উপজেলায় এক নারীর মৃত্যু হয়। 2002 সাল থেকে এর আনাগোনা একটু বাড়ে যায়। দুটি নমুনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণবিদ্যা বিভাগের জাদুঘরে সংরক্ষিত আছে। 2013 সালে রাসেল ভাইপার দংশনের প্রথম কেস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে। রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 2013 সাল থেকে 2024 সালের 7 জুন পর্যন্ত 235 জন রাসেল ভাইপার দংশনের রোগী রাজশাহী মেডিকেলে আসে। একটি সম্মেলনে প্রকাশিত অনুযায়ী বাংলাদেশে বছরে 7,000 মানুষ সাপ দংশনে মারা যায়। এখন পর্যন্ত আনুমানিক 100 জন রাসেল ভাইপারের দংশনে মারা গেছে। তাহলে 7,500 মধ্যে 100 জন শতাংশের হিসাবে দাঁড়ায় 1.33%। তাহলে রাসেল ভাইপারের দংশন নিয়ে এত আতঙ্ক ও গুজব কেন? চলুন জেনে নেওয়া যাক। খারাপ খবর প্রচার হয় বেশি এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর বেশি ছড়িয়ে পড়েছে। ফেসবুক সহ বিভিন্ন মিডিয়া যেমন রাসেল ভাইপারের খবর প্রচারে বেশি আগ্রহ দেখাচ্ছে। এজন্য রাসেল ভাইপার নিয়ে এত আতঙ্ক ও গুজব। রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবর্মা। এই চন্দ্রবর্মা সাপের কিছু বর্ণনা আমরা জেনে নিই। চন্দ্রবোরা দেহ মোটা সোজা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার। এর সর্বোচ্চ দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এর মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। থুতনি ভোঁতা, গোলাকার এবং আনুষ্ঠানিক স্কেলের মাঝখানে অবস্থিত। আনুষ্ঠানিক স্কেলের নিচে প্রান্তটি নাসারস্ট্রাল স্কেলে স্পর্শ করে। এর মোট দৈর্ঘ্য 4 ফুট 1 ইঞ্চি এবং লেজের দৈর্ঘ্য 17 ইঞ্চি। মাথার প্রস্থ হলো 2 ইঞ্চি এবং মাথার দৈর্ঘ্য হলো 2 ইঞ্চি। চন্দ্রবোরা সাপ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে দেখা যায়। এটি ভারত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, বিশেষ করে নদিয়া, বর্ধমান, উত্তর 24 পরগনা ও বাঁকুড়া জেলায় গ্রামে অঞ্চলে ভয়ের অন্যতম কারণ। আগে শুধুমাত্র মানুষ বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত, যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলে পরিচিত। বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোরা বিস্তৃত হয়েছে। বাংলাদেশের রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চাঁদপুর, হাতিয়া, ভোলাতে চন্দ্রবোরার উপস্থিতি পাওয়া দেখা গেছে। চন্দ্রবোরা ভারত ও বাংলাদেশের মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। 2015 সালের লাল তালিকা অনুযায়ী চন্দ্রবোরা বাংলাদেশের সংকটাপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। নদিয়া জেলাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে, এছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীনের দক্ষিণাংশ, তাইওয়ান, থাইল্যান্ড, কলম্বিয়া, বর্মা ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায় এই সাপ। চন্দ্রবোরা সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত কিছুটা শঙ্ক পরিবেশে বাস করে। স্থলভাগের সাপ হলে এটিকে জলে দ্রুতগতিতে চলতে পারে, ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে আসে, নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরা নিশাচর। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি, ব্যাঙ ভক্ষণ করে। বসতবাড়ির আশেপাশে চন্দ্রবোরার খাবারের প্রাচুর্য বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোরা অনেক সময় লোকালয়ে চলে আসে। চন্দ্রবোরা সাধারণত আক্রমণ করে না, কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণ অবস্থায় উঠতে পারে। পৃথিবীর প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা গেছে তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবোরার কামড়ে মারা যায়। তবে মানুষকে তেড়ে এসে কামড়ায় এ কথা গুজব মাত্র। এটা মূলত এক জায়গায় চুপ করে পড়ে থাকে। মানুষ বা বড় কোনো প্রাণীর সামনে এলে অ্যাশ আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে জোরে হিস হিস শব্দ করে। তারপর তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুতগতিতে ছোবল মারতে পারে। ছোবল দেওয়ার সময় শরীরের সামনের দিকে এদের বিষদাঁতের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের তুলনায় এবং কিছুটা রেক্ট্যাঙ্গেল প্রজাতির হয়ে থাকে। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। চন্দ্রবোরা দিনে ও রাতে উভয় সময়ে কামড়ায়। অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে যায়, কিন্তু চন্দ্রবোরা অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে। অন্যান্য সাপের মতোই চন্দ্রবোরাও সাধারণত মানুষকে এড়িয়ে চলে, কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এবং সংঘাত প্রতিনিয়ত বেড়ে চলেছে। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটির কামড়ে প্রাণ হারায়। প্রজনন: সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে চন্দ্রবোরা সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়, ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। এরা বছরের যে কোনো সময় প্রজনন করে, তবে মে থেকে পরের 3 মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়।
তবে কোনো কোনো চন্দ্রবোরা সাপের ৮০টি পর্যন্ত বাচ্চা হয়। এ সাপের বিষ সম্পর্কে আমরা কিছু জেনে নিই। চন্দ্রবোরার বিষ দাঁত অর্থাৎ মুখ বন্ধ করলে দাঁত ভাঁজ হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। একটি চন্দ্রবোরা সাপ এক ছোবলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষধর পরিমাণ ১৩০ থেকে ২৫০ মিলিগ্রাম এবং ১৫০ থেকে ২৫০ মিলিগ্রাম মাপা হয়েছে। শিশু চন্দ্রবোরার বিষের পরিমাণ ৮ থেকে ৭৯ মিলিগ্রাম অবধি দেখা গেছে। এর চিকিৎসা সম্পর্কে আমরা কিছু জেনে নিই। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে বিষধর সাপের বিষ যে অ্যান্টিভেনম হয় তার দ্বারা চন্দ্রবোরার বিষেরও প্রতিরোধ সম্ভব। ২০১৬ সালে কোস্টারিকার একটি নতুন অ্যান্টিভেনম তৈরি করেছে এবং শ্রীলঙ্কায় তা পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ। চন্দ্রবোরার বিষ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এ কারণে হাসপাতালে ল্যাবরেটরিতে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত পরীক্ষায় এর ব্যবহার রয়েছে। রক্ত জমাট বাঁধা গর্ভধারণ বিষয়ক জটিলতা যেমন গর্ভপাতকারী এক রোগ নির্ধারণের পরীক্ষায় চন্দ্রবোরার বিষ ব্যবহৃত হয়। ২০০৯ সালে এশিয়ায় সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে এটিকে বাংলাদেশের মহাবিপন্ন ও বিশ্বে বিপদমুক্ত বলে বর্ণনা করা হয়েছে। বাংলাদেশে ২০১২ সালে এ প্রজাতিটি সংরক্ষিত। ২০২৪ সালের তথ্য অনুযায়ী চন্দ্রবোরা সাপটি বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। ২০১৩ সাল থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ৩২টি জেলায় এ সাপ দেখা গিয়েছে। এই সাপ কামড়ালে আমরা যে লক্ষণগুলো দেখতে পারবো সেগুলো হলো চন্দ্রবোরা সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ। এছাড়া রক্তচাপ ও হৃৎস্পন্দনের হার কমে যায়। প্রায় ১/৩ ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায়। যথাযথ চিকিৎসা না নিলে ২৫ থেকে ৩০% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। চন্দ্রবোরার বিষ হেমাটোক্সিক অর্থাৎ এর প্রবাহে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত চিকিৎসা নিলে ও সত্বর অ্যান্টিভেনম প্রয়োগে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও বানাবো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।